বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় পঞ্চম হিসাব। আমাদের বইয়ের সৃজনশীল নাম্বার 1। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করার আগে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, আয়ের অগ্রিম সমান সমান দায়, আয়ের বকেয়া সমান সমান সম্পদ, বকেয়া অগ্রিম সমান সমান সম্পদ, ব্যয় বকেয়া সমান সমান দায়। তোমাদের এই চারটা বিষয় মনে রাখতে হবে, তাহলে আমাদের এই অঙ্কটা করতে সহজ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সৃজনশীল নাম্বার 1-এ শাহিন এন্টারপ্রাইজ এর 2017 সালের 31 ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবে উদ্ধৃতের পরিমাণ নিম্নরূপ। তাহলে আমরা যে হিসাবগুলি দেওয়া আছে এগুলো আমরা একটা একটা করে জানার চেষ্টা করব। মূলধন, বন্ধকি ঋণ, অগ্রিম ভাড়া, আয়কর, বকেয়া বেতন, জীবন বীমা প্রিমিয়াম, পদে বিল ও আসবাবপত্র, প্রাপ্য হিসাব, পদে হিসাব, অনাদায়ী সুদ, যন্ত্রপাতি, ব্যাংক হিসাব, নগদান হিসাব। এরপর আছে অগ্রিম প্রাপ্ত কমিশন, সুনাম, অনুপার্জিত ভাড়া, ব্যাংক ও জামাতের উত্তোলন, বকেয়া মনে হারে। তাহলে সবাই বইটি একটু খেয়াল করো। আমাদের প্রশ্নতে বলা হয়েছে, ক নম্বর প্রশ্নতে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করা। এবং খতে বলা হয়েছে শাহিন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা। গ নম্বরে বলা হয়েছে উল্লেখিত হিসাবগুলো হতে মোট দায় হিসাব পরিমাণ নির্ণয় করা। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলন পরিমাণ। তাহলে এখানে আমাদের উত্তোলন, এখানে হিসাব কোনগুলো আমাদের বের করতে হবে। এরপরে বলা হচ্ছে শাহিন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা। তাহলে আমাদের এখানে কোনটা কোনটা হিসাব সম্পদ সেটা আমাদের চিহ্নিত করতে হবে, জানতে হবে। এরপরে গ নম্বরে বলা হচ্ছে উল্লেখিত হিসাবগুলো হতে মোট দায় হিসাব পরিমাণ নির্ণয় করা। তাহলে দায় এখানে কোন হিসাবটা দায় সেটা আমাদের জানতে হবে। তাহলে আবার আসো, মূলধন, মূলধন 2,50,000 টাকা। তাহলে এটা আমাদের কি সম্পদ, কি দায়, কি উত্তোলন? এটা সম্পদও না, উত্তোলন না এবং দায়ও না, কেননা এটা মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা আমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এখানে সংক্ষেপে মূলধন চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে আমরা মূলধনটা কি মালিকানা সত্ত্ব অপশন আইটেম, সেক্ষেত্রে আমরা মূলধন কি চিহ্নিত করে রাখলাম। এবার বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ হচ্ছে যেমন আমি ব্যাংক থেকে ঋণ নিলাম ব্যবসার জন্য, তাহলে এটা লোন, ঋণ অর্থ হচ্ছে কি লোন। তাহলে আমি লোন নিয়েছি যেহেতু সেটা আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে পরিশোধ যেহেতু করতে হবে তাহলে আমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, এটা আমার কাছে কি বন্ধকি ঋণটা হচ্ছে কি দায়। তাহলে আমি তোমাদের সঙ্গে এখানে বোঝার ক্ষেত্রে দা লিখে দিলাম। এবার আসো অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া হচ্ছে আমি টাকা অগ্রিম দিয়ে দিলাম। যেমন আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যদি আমি এই 4টা মাস হিসাবে কি করে অতিক্রম করে থাকি, তাহলে আমি মনে করো আমি এপ্রিলের পরে মে, জুন, জুলাই বা 3 মাসের টাকা দিয়ে দিলাম, পেমেন্ট করে দিলাম। তাহলে যে টাকাটা 3 মাসের টাকা দিয়ে দিলাম এটা আমার কি সম্পদ, কারণ টাকাটা আমার ছিল। তাহলে টাকাটা আমি দিয়ে দিছি যেহেতু আমার এখন ওইটা ব্যয় হয়নি, টাকাটা জমা আছে, সেক্ষেত্রে আমার এটা কি হবে সম্পদ হবে। যদি ব্যয় হয়ে যেত তাহলে এটা আমাদের সম্পদ হতো না। তাহলে যেহেতু ব্যয় হয়নি এটা কি হবে সম্পদ হবে।
কারণ যেহেতু অগ্রিম ভাড়াটা খরচ, ভাড়াটা কি খরচ, তাহলে খরচের যেহেতু খরচের অগ্রিম কি, খরচ মানে ব্যয়, তাহলে ব্যয়ের অগ্রিমকে আমি এখানে লিখে রাখছি, তাহলে এটা হবে কি ব্যয়ের অগ্রিম সম্পদ, ওখান থেকেও বোঝা যাবে। এবার আসো আয়কর। আয়কর জিনিসটা কি? আয়কর হচ্ছে এটা একটা খরচ। যেমন দেখো এখানে শাহিন এন্টারপ্রাইজ, যেহেতু এটা এক মালিকানা ব্যবসা, কি ব্যবসা? এক মালিকানা ব্যবসা, তাহলে এখানে ব্যবসা এক মালিকানা বা দ্বি মালিকানা অংশীদারি ভাবে এখানে ব্যবসা, অনেক ধরনের ব্যবসা রয়েছে, কিন্তু এটা হচ্ছে কি এক মালিকানা ব্যবসা। আবার এখানেও লিমিটেড ব্যবসা রয়েছে, লিমিটেডের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসা রয়েছে, ওটা আমাদের ওই অঙ্কতে গেলে আমরা ওটা জানার চেষ্টা করব। আজকে আমরা শুধুমাত্র এক মালিকানা ব্যবসায়ের আমরা হিসাব নিকাশ করব। যেহেতু শাহিন এন্টারপ্রাইজ এটা এক মালিকানা ব্যবসা, সে নিজের এক ব্যক্তি এবং এখতিয়ার যা খরচ করবে এবং যা ব্যয় করবে সবগুলি কি উত্তর হিসেবে চিহ্নিত করতে হবে। একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে কি যে এক মালিকানা এখানে ব্যবসায়ের মধ্যে যিনি যা খরচ করবেন সবকিছু হচ্ছে কি ব্যয় বা খরচ করে সবকিছু হচ্ছে উত্তোলন হিসেবে আমাদের চিহ্নিত করতে হবে। কেন করবো? কারণ এটা এক মালিকানা ব্যবসা, সে নিজের ব্যক্তিগত খরচ করতেই পারে, তাহলে এটা কি করলাম আমরা আয়কর উত্তোলন, তাহলে আমরা উত্তোলন হিসেবে চিহ্নিত করলাম। বকেয়া বেতন, তাহলে আমি ব্যবসায়ের জন্য কি করে এখানে কর্মচারী কি করেছিলাম, নিয়োগ করেছিলাম, কিন্তু এখানে টাকা কি পড়ে গেছে বা কোনো সমস্যার কারণে আমি টাকাটা সময় দিতে পারি নাই, তাই বলছি কি টাকা বকেয়া রয়েছে। তাহলে যেহেতু টাকা বকেয়া আছে, তাহলে বকেয়া বেতন কি হবে? যেহেতু বকেয়া বেতন, তাহলে বকেয়া হলে সেক্ষেত্রে আমাদের কি হয়? দায় হয়। কেন দায় হবে? কারণ টাকাটা আমাকে দিতে হবে, কি করতে হবে? টাকাটা দিতে হবে। টাকা দিতে হলে আমি তার কাছে যাকে টাকা দিই নাই তার কাছে আমি কি দায়বদ্ধ, সেক্ষেত্রে এটা দায়। এবার আসো জীবন বীমা প্রিমিয়াম, এটাও এন্টারপ্রাইজের, এখানে শাহিন এন্টারপ্রাইজের এখতিয়ার, সেটা নিজস্ব সে খরচ করেছে, নিয়েছে, সেই ক্ষেত্রে ওটা কি হবে? উত্তোলন হবে। প্রদায় বিল, প্রদায় বিল মানে হচ্ছে দিতে হবে, এখনো দিই নাই, দিতে হবে। যেহেতু দিতে হয়, তাহলে আমি টাকা যদি আমাকে দিতে হয়, তাহলে আমাকে অবশ্যই তার কাছে যাকে দিতে হবে তার কাছে আমি দায়বদ্ধ, তাহলে দিতে হলে অবশ্যই কি হয়? দায় হয়, তাহলে আমরা দা দিয়ে চিহ্নিত করলাম। এবার আসো আসবাবপত্র, তাহলে আসবাবপত্র আমরা তো জানি সম্পদ, তাহলে এটা নিয়ে বেশি কিছু বলার নাই, তাহলে আসবাবপত্র হচ্ছে কি সম্পদ। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হচ্ছে আমি টাকাটা কি পাবো, এখনো পাইনি, পাবো, যেহেতু আমি পাবো সেক্ষেত্রে এটা কি হবে? সম্পদ হবে। পদের হিসাব, যেহেতু আমি এখানে পদের বিল বা হিসাব একই কথা, পদে লেখা থাকলে কথা হচ্ছে টাকাটা দিতে হবে, টাকা দিই নাই, দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা পদে লিখে পদে নাম দেখলে আমরা বুঝতে পারবো এটা কি দায়, দায় আমরা চিহ্নিত করব। এবার আসো অনাদায়ী সুদ। অনাদায়ী সুদ অর্থ হচ্ছে আমি এখনো পাইনি টাকা সুদটা, কিন্তু আমি পাবো, তাহলে যেহেতু এখনো সুদ আমার কাছে আসেনি, আমি পাইনি, সেক্ষেত্রে এটা সম্পদ, এটা কি অনাদায়ী সুদ সম্পদ। এবার আসো যন্ত্রপাতি, যন্ত্র আমরা অবশ্যই জানি যন্ত্রপাতি কি হয়? সম্পদ হয়। ব্যাংক হিসাব, কারণ ব্যাংকে আমার টাকা রয়েছে, তাহলে সেক্ষেত্রেও ব্যাংক টাকা থাকা মানে আমার সম্পদ, তাহলে ব্যাংক হিসাবে কি হবে? সম্পদ হবে। নগদান হিসাব, তাহলে আমার নগদ টাকা রয়েছে, সেক্ষেত্রে সেটাও সম্পদ। এবার আসো অগ্রিমপ্রাপ্ত কমিশন। অগ্রিমপ্রাপ্ত কমিশন হচ্ছে আমি কমিশন পেতাম, ঠিক আছে, কিন্তু আমি সময় অতিক্রম করলে টাকাটা পেতাম, কিন্তু সময় অতিক্রম করার আগে আমি টাকাটা পেয়ে গেছি,
সেক্ষেত্রে অগ্রিম পেয়ে গেছি, সেক্ষেত্রে আমি অগ্রিম হওয়ার কারণে আমি সময়টা যেহেতু এখনো অতিক্রম করি নাই, সময় অতিক্রম করলে বা যদি অতিক্রম করতে না পারি তাহলে আমাকে এখানে কমিশন পাওয়া গেছে, এটা আমাকে দিয়ে দিতে হতে পারে। সেই ক্ষেত্রে এটা আমার অগ্রিম প্রাপ্ত কমিশন হিসাব কি হবে, দায় হবে। এরপর আসো সুনাম। সুনাম হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানের নাম এখানে চট্টগ্রাম শহরের মধ্যে আনাচে কোনাচে সবখানে নাম ছড়িয়ে পড়েছে। সে একটি মালিকের কারণে ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে মালিকের বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কি হয়েছে, সুনাম বৃদ্ধি হয়েছে। সেক্ষেত্রে সে কিছু টাকা দাবি করতে পারে বা কিছু টাকা সে নিতে পারে, যে টাকাটা নিবে সে টাকা হচ্ছে কি সুনাম। এটা কথা সবসময় মনে রাখবে, সুনাম হচ্ছে সম্পদ। সুনাম সবসময় কি হয়, সম্পদ হয়, মনে রাখতে হবে। অনুপার্জিত উপবাড়া। অনুপার্জিত হচ্ছে এখনো উপার্জিত হয়নি। এখানে উপবাড়া মানে অর্থ হচ্ছে, মনে করো আমার 4টা দোকান রয়েছে, আমি 3টা দোকান ওখান থেকে ব্যবহার করি, 8টা দোকান আমি ব্যবহার করতে চাচ্ছি না, আমার লাগতেছে না বলে। আমি সেটা চাচ্ছি কি, আমি কি করে দিব, ভাড়া দিয়ে দিব অন্য একটি কোম্পানির কাছে। তাহলে আমি নিয়ে, কিন্তু আমি ভাড়া নিয়েছিলাম যে 4টা একসাথে, আমার কাজে আসছে 3টা, একটা কাজে আসতেছে না, সেটা আমি চাচ্ছি এখানে কি রেখে না দিয়ে আমি ভাড়া দিয়ে দিই। তাহলে আমি ভাড়া দিয়ে দিলাম, কিন্তু উপবাড়ার ইংরেজিতে বলা হয় সাবজেক্ট। তাহলে এখানে অনুপার্জিত, আমি ভাড়া দিয়ে দিছি, আমি টাকাটা কি করেছি, নিয়ে নিয়েছি, কিন্তু আমি তাকে এখনো সার্ভিস দিতে পারি নাই। তাই এখানে উপবাড়া সবসময় কি হবে, দায় হবে। যদি আমি সার্ভিস দিতে পারতাম তাহলে এটা আমার কি হতো, আয় হতো। এখনো পর্যন্ত আমি সার্ভিস দিতে পারি নাই, তাই বলে দায় হিসেবে আমাদের চিহ্নিত করতে হবে। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন মানে হচ্ছে, আমি ব্যাংক থেকে টাকা অতিরিক্ত নিয়ে নিয়েছি। আমার ব্যাংকের টাকা, মনে করো 50,000 টাকা ব্যাংকের জমা ছিল, আমি নিয়ে নিলাম 70,000 টাকা, তাহলে আমি 20,000 টাকা বেশি নিয়েছি। এটা আমার ঋণ হিসাবে বা লোন হিসাবে আমি টাকাটা নিয়ে নিলাম, তাহলে আমি ব্যাংকের কাছে কি দায়বদ্ধ। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, তার মানে আমি যা রেখেছি তার থেকে বেশি নিয়ে নিয়েছি, তার সাথে আমি ব্যাংকের কাছে দায়বদ্ধ। তাহলে এখানে দাঁড়িয়ে আমরা চিহ্নিত করব। তারপর আসো বকেয়া মনিহারি। মনিহারি এখানে কলম, খাতা, স্টেপলার এবং ক্যালকুলেটর এগুলিকে মনিহারি বোঝায়। তাহলে এগুলো আমি বকেয়া, টাকা দিই নাই, টাকা দিব বলে আমি ক্রয় করেছি, তাহলে যেহেতু টাকা আমাকে দিতে হবে, তাহলে আমি ওই যেখান থেকে নেওয়া হয়েছে তার কাছে আমি সেই দোকানের কাছে দায়বদ্ধ। তাহলে আমি সেক্ষেত্রে আমরা বকেয়া মনিহারিকে আমরা কি দায় হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে হিসাবগুলি রয়েছে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। প্রত্যেকটা হিসাবের মধ্যে কোনটা উত্তোলন, কোনটা দায়, কোনটা সম্পদ, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 6 নম্বরের প্রশ্নতে দেখতে পাচ্ছি প্রদত্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা যে হিসাবগুলি চিহ্নিত করেছিলাম সেটা আমরা কোনটা কোনটা উত্তোলন, কোনটা কোনটা সম্পদ, কোনটা কোনটা দায় আমরা চিহ্নিত করেছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা আয়কর এবং জীবন বীমা প্রিমিয়াম এই দুটি হিসাব আমরা চিহ্নিত করেছিলাম। তাহলে আমরা আয়কর $15,000 টাকা, রয়েছে জীবন বীমা প্রিমিয়াম
5,000 টাকা। তাহলে আয়কর হচ্ছে কত টাকা? 15,000 টাকা এবং জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা যোগ করে কত পাচ্ছি? 15 আর 5 যোগ করলে 20,000 টাকা। এটা হচ্ছে মোট উত্তোলনের পরিমাণ। শিক্ষার্থীরা, আমাদের প্রথম কাজটা হচ্ছে যে হিসাবগুলি রয়েছে উদ্দীপকের মধ্যে, র্যামের মধ্যে হিসাবগুলি আছে বলে আমাদের যদি ভালোভাবে চিহ্নিত করতে পারে, তাহলে আমরা এটা আমাদের কোনো ধরনের সমস্যা বা প্রবলেম হবে না আশা করছি। শিক্ষার্থীরা, সিরিজ নাম্বার 1 হতে আমাদেরকে বলা হচ্ছে শাহিন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। আমরা যে হিসাবগুলি দেখেছিলাম সেখানে চিহ্নিত করেছিলাম কোনটা কোনটা সম্পদ, কোনটা কোনটা উত্তোলন, কোনটা কোনটা দায়, এটা আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছিলাম। সেখান থেকে আমরা যে চিহ্নিত করেছিলাম হিসাবগুলি অগ্রিম ভাড়া, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, অনাদায়ী সুদ, যন্ত্রপাতি, ব্যাংক হিসাব, সুনাম এবং নগদান হিসাব, আমরা এগুলি সবগুলি সম্পদ হিসাবে কি করেছিলাম? চিহ্নিত করেছিলাম। তাহলে আমরা সব এখানে 2,50,000, 90,000, 40,000, 5,000 এবং 1,20,000, 55,000, 15,000 আমরা যে যোগ করলে আমাদের আসবে কত? 3,95,000 টাকা আসবে। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন 1 ঘ নাম্বার উল্লেখিত হিসাবগুলো হতে মোট দায় হিসাবের পরিমাণ নির্ণয়। তাহলে মোট দায় হিসাব চিহ্নিত সহ মোট পরিমাণ নির্ণয়। যেহেতু আমাদের হিসাবের মধ্যে কোনো তারিখ উল্লেখ ছিল না, তারিখ উল্লেখ না থাকলে আমরা ক্রমিক নাম্বার দিয়ে বা সিরিয়াল নাম্বার দিয়ে আমরা কি করতে পারি? চিহ্নিত করে লিখতে পারি। তাহলে হিসাবের নাম এখানে বিবরণ দিতে পারবে, হিসাবের নামও দেওয়া যাবে। টাকা টাকা। তাহলে আমরা যে হিসাবগুলি চিহ্নিত করেছিলাম সেখানে দায়, সম্পদ, উত্তোলন চিহ্নিত করেছিলাম। সেক্ষেত্রে আমরা সেখান থেকে সময় নষ্ট না করে আমরা একটা করে বসাই দিলাম। বকেয়া, বন্ধকি ঋণ, বকেয়া বেতন, পদে বিল, পদে হিসাব, অগ্রিমপ্রাপ্ত কমিশন, অনুপার্জিত উপকাটা, ব্যাংক অতিরিক্ত উত্তোলন, বকেয়া মণিহারি, সবগুলো যোগফল হচ্ছে 1,99,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যদি হিসাবটা আমরা রিয়ামিলিত ভালোভাবে বুঝে থাকি, দায় কোনটা, সম্পদ কোনটা, উত্তোলন কোনটা, তাহলে আমরা এইগুলি অতি সহজে ব্যয় করতে আমরা সক্ষম হব। তাহলে আমি আজকে ক্লাসটা শেষ করার পূর্বে একটি হাদিস দিয়ে শেষ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবাত বর্ণিত, তিনি বলেছেন, তোমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত থাকিও না, কেননা তোমাদের জন্য কাফনের কাপড় হয়তো দোকানের মধ্যে চলে এসেছে। তাইলে আমাদের বুঝতে হবে, সেই তোমাদের মধ্যে যাদেরকে বোঝানো হয়েছে এখানে আমিও আসছি, তোমরাও আসো। তাইলে আমরা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে ইসলাম ধর্মকে যেভাবে কাফনের জন্য তৈরি করেছিল, বা যেভাবে তারা জীবনকে কাফনের ওখানে যাওয়ার আগে যেভাবে নিজেকে তৈরি করেছিল, সব আমাদেরকেও তৈরি থাকতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, ঘরে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।